নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা মূলত ছোটদেরকে মাথায় রেখে, কিন্তু আলোচনার বিষয়বস্তুটা নির্ভর করবে বা বিষয়বস্তুটা নির্ধারিত হচ্ছে আমরা যারা ছবি আঁকাই আমাদের মতো অনেকের কাছে এবং অভিভাবকদের ক্ষেত্রে বা যারা আর কি সিনিয়ররা রয়েছে তাদের ক্ষেত্রে। তো এই বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই যে আমরা ছোটোবেলা থেকে যে বাচ্চাদেরকে ছবি আঁকতে দিই, বা এখন যারা আর্ট কলেজের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রেও হয়তো 2 বছর বা 4 বছর পরে আর্ট কলেজে যাবে, এখন প্রিপারেশন নিচ্ছ, মনে মনে একটা বাসনা রয়েছে আর্ট কলেজে যাবে। আর একেবারে ছোটরা তো রয়েইছে যারা রোববার সকালে ড্রয়িং ক্লাসে বা শনিবারের ড্রয়িং ক্লাসে যায়। সেটা শুধু আমাদের একাডেমির ক্ষেত্রে নয়, এটা সবার ক্ষেত্রেই। এবং এই বক্তব্যটা মূলত অভিভাবক এবং প্রশিক্ষকদের জন্য। এটা সাজেশন নয়, এটা একটা অনুরোধ। এবং কিছু বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আমি অনুরোধগুলো করছি। একটু ভেবে দেখবেন আমরা যদি এভাবে ভেবে দেখতে পারি। দেখুন, বিষয়বস্তুটা হচ্ছে শিল্পচর্চা, অর্থাৎ ছবি আঁকার পাশাপাশি বহুমুখী বিষয় নিয়ে শিল্পচর্চা। কীরকম? জেনারেলি আমরা এখন ক্রাফটের একটা চলন দেখি। মানে ড্রয়িং স্কুলগুলোতে ক্রাফট করানো হয়, খুব ভালো উদ্যোগ, ভালো জিনিস। এটা বাচ্চাদের একটা বেশ মজা দেওয়ার জন্য করা হয়, এটা ঠিক আছে। কিন্তু এটাকে আরেকটু একাডেমিক পর্যায়ে কিভাবে আনা যায় এবং কেন আনা যায়, শুধু ক্রাফট নয়, তার পাশাপাশি মাটির কাজ, কিছুটা টেক্সটাইলের কাজ, কিছুটা অ্যাপ্লাইড আর্টের কাজ, কিছুটা প্রিন্ট মেকিংয়ের কাজ, এগুলো কিভাবে আনা যেতে পারে। দেখুন, একটা বাচ্চা যখন ছবি আঁকা স্কুলে ভর্তি হচ্ছে, সে যখন একেবারে ছোট তখন সে হয়তো লাইন ডট জয়েন করছে, কালার ফিলিং করছে, সে তার নির্দিষ্ট সীমারেখার মধ্যে রঙকে আবদ্ধ করা এবং তারপরে অল্প বিস্তর শেড দিতে শেখা, এইভাবে তার জার্নিটা শুরু হচ্ছে। সে জানে প্রত্যেক দিন সে ড্রয়িং স্কুলে যায়, তাকে একটা কিছু ছবি দেওয়া হয়, হয় এঁকে দেওয়া হয় বা বোর্ডে দেওয়া হয় বা কিছু একটা হয়, সে করে। কিন্তু যখনই, এটা আমি আমার একাডেমির ক্ষেত্রে দেখেছি, যে যখনই আমরা আমাদের একাডেমির সিস্টেম হচ্ছে প্রতি 4টে বা 5টা ড্রয়িং ক্লাসের পরে একটা ক্রাফট ক্লাস থাকে। এবার সেখানে আমরা ক্রাফট বলতে শুধুমাত্র পেপার কাটিং, কোলাজ বা এ সমস্তর মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা কখনো করি হয়তো একটু মাটি জোগাড় করলাম, তাদেরকে আনতে বললাম বা নিজেরা কিছুটা নিয়ে গেলাম, হয়তো একটু মাটির কাজ হলো, হয়তো বা কিছুটা প্রিন্ট মেকিংয়ের কাজ হলো। এবার প্রিন্ট মেকিং ওরা তো আর লিথো বুঝবে না, ওরা ব্লক দিয়ে প্রিন্ট করাটা বুঝবে। হয়তো ভেন্ডি বা মূলো দিয়ে প্রিন্ট হলো, আলু দিয়ে প্রিন্ট হলো, এটা একদম ছোটদের জন্য বলছি। ব্লক তৈরি করে কিছু কাজ করবে। তারপরে মানে এটা বড়দের ক্ষেত্রে করাতে গিয়ে কেন ছোটদের করাতে হয় সেই জায়গাটায় বলছি। হয়তো রুমালের ওপরে হাতে ফেব্রিকের ছাপ দিয়ে একটা কিছু করলো, করে তার উপরে হয়তো একটা আমি আউটলাইন করে দিলাম বা কিছু একটা করে দিলাম। ওদের সঙ্গে এই কাজটা যে একেবারে ওদের একদম প্রোডাকশান, ওরা সেইভাবে বাড়িতে নিয়ে যাচ্ছে, ব্যাপারটা তা নয়। কিন্তু বিষয়টা হচ্ছে রেগুলার আর্ট প্র্যাকটিস এবং প্রথাগত চর্চার পাশাপাশি একটু অন্যরকম স্বাদ ওর হাতে তুলে দেওয়া, এটা বাচ্চাদের ক্ষেত্রে। নেক্সট আসছি একটু যারা বড় হচ্ছে, মানে ওই 5, 6, 4, 5, 6, 7, এই যে স্তরটা, 8 থেকে ওরা অনেকটা বড় হয়ে যাচ্ছে। এই স্তরে বাচ্চাগুলোকে একটু একটু অন্যরকম জিনিস, মানে সেখানে ওরা যেহেতু নিজেরা স্বাবলম্বী, লাইন টানতে পারে, হয়তো রুমালের উপরে ফেব্রিক দিয়ে আঁকলো, টেক্সটাইলের উপরে কাজ হলো, হয়তো গেঞ্জিতে একটু বাঁধনি করানো হলো, একটা ফাইনাল প্রোডাকশন ওরা বাড়ি নিয়ে যাচ্ছে। একটা গেঞ্জি পরে যখন ও ঘুরবে, ও কিন্তু বাড়ির সবাইকে বা বন্ধুদের বলবে, দেখ এটা আমি নিজে পেইন্ট করেছি। হ্যাঁ, এবার তার পাশাপাশি বাঁধনির টেকনিকটা, এটা আমরা আমাদের ক্লাসে করাতে পারি এবং তার একটা দারুণ ইম্প্যাক্ট আছে বলে এই জিনিসটা শেয়ার করছি। ফলে হয় কি, ওই একটু বাঁধনি করলো, একটু মাটির কাজ করলো, কখনো কখনো হয়তো মাটি আমরা নিজেরা নিয়ে যাচ্ছি, কখনো ওরা নিয়ে আসছে। আমরা ছোটো ছোটো কখনো কিছু ডাইস তৈরি করি। অনেক বাচ্চা হয়তো মাটি মোল্ড করে করতে পারবে না, হয়তো ক্লাস 4-এর বাচ্চা মাটি নিজে থেকে হয়তো কোনো মডেল তৈরি করতে পারবে না। ওই আমকলা তৈরি করবে, সেটা প্রোডাক্টিভ কিছু কাজ নয়, ওটা আলাদা জিনিস। ওটা যখন লাইফ স্টাডি করবে, স্টিল লাইফ করবে, সে সময় তৈরি করলো, আলাদা ব্যাপার। কিন্তু ওই সময় ও স্টাডির ব্যাপারটা বুঝবে না। ফলে আমরা অনেক সময় করি কি, সিম্পল প্লেন কিছু ডাইস তৈরি করি। সেই ডাইসগুলো ওদের ওখানে নিয়ে গিয়ে ডাইসের মধ্যে মাটি দিয়ে একটা মণ্ড তৈরি করে দিলাম, যেটা হয়তো পেঁচার মতো বা একটা মুখোশের মতো। তার ওপরেও মাটি জুড়ে কিছু একটা করলো, ওটাকে একটু অন্যরকম শেপ দিল। ফলে ঘরে 10টা বাচ্চা থাকলে 10 রকম শেপের কাজ হলো। তো এই যে প্র্যাকটিসটা, এটাই যখন আরেকটু ওপর পর্যায়ে যাচ্ছে, তখন আমরা প্রিন্ট মেকিং হিসেবে লিনোকে ইন্ট্রোডিউস করতে পারি।
লিনো কেন একটু বড়দের কথা বলছি, যেহেতু ওখানে একটা কাটিং অ্যান্ড কার্ভিংয়ের ব্যাপার থাকবে, সেক্ষেত্রে হাত ফাত কেটে যাওয়ার ব্যাপার থাকে, ফলে আমরা লিনো ইন্ট্রোডিউস করছি বা মোনোপ্রিন্ট ইন্ট্রোডিউস করছি, রোলারের কাজ ইন্ট্রোডিউস করছি। বাদনির পাশাপাশি হয়তো ক্লাসে করানো যায় এরকম ছোট একটু বাটিকের চেষ্টা করি। পেপার কাটিং, কোলাজ এগুলো ওরা বাড়িতে ইউটিউবে এমনি করবে, এমনি শিখবে, এমনি নিজেরা করতে পারবে। কিন্তু এই জিনিসগুলো কিন্তু ওরা বাড়িতে করতে পারবে না বা বাড়িতে করে না জেনারেলি। এবারে এখানেও একটা জিনিস মাথায় রাখতে হবে, এর পাশাপাশি শুধু এগুলোর মজাতে গা ভাসিয়ে যেন রেগুলার আর্ট প্র্যাকটিস, সেটা স্টিল লাইফ হোক, ফোলিয়েজ হোক, ফিগার স্টাডি হোক, অ্যানাটমি স্টাডি হোক, টর্সো স্টাডি হোক, এগুলো যেন ভুলে না যায়, সেগুলোও যেন সমান তালে করে। আমরা যেটা আমাদের একাডেমির ক্ষেত্রে দিই, যখন একাডেমিক আর্ট প্র্যাকটিসে এরকম গ্রামাটিক্যাল বিষয় প্র্যাকটিস হয়, তখন সেটাকে হোমওয়ার্ক দিয়ে আমরা ক্লাস ওয়ার্কে এই ধরনের ক্রাফটের কাজ করাই। তো এইভাবে নানা রকম বিষয় দিয়ে, আমি হয়তো একটু ছড়িয়ে ছিটিয়ে বললাম, কিন্তু এরকম নানা রকম বিষয় দিয়ে যদি আমরা আমাদের ড্রয়িং ক্লাসগুলোকে সাজাই, এবং আপনারা অভিভাবকেরা যারা শুনছেন তারা যদি এইভাবে বাচ্চাদেরকে বিভিন্ন দিকের, আর্ট প্র্যাকটিস মানে শুধু খাতায় নয়, শুধু প্যাস্টেল, ওয়াটার কালার, ক্যানভাস নয়, এর বাইরেও একটা আর্টের বড় জগৎ আছে, সেইটা যদি ওদেরকে যদি তার সঙ্গে পরিচয় ঘটানো না যায়, তাহলে কিন্তু এই আর্ট প্র্যাকটিসটা মূল্যহীন হয়ে যায়। কেন হয় আমি তার দু একটা উদাহরণ দিচ্ছি। আমাদের একটি স্টুডেন্ট, আমাদের ইনস্টিটিউটে, আমাদের আর্ট কলেজের একটি স্টুডেন্ট, সে যখন ভর্তি হলো, পেইন্টিংয়ে ভর্তি হলো। সে 1 বছর করতে করতে 1 বছরে একটি ক্লাসে একজন টিচার বললেন যে তোদের একটা স্টিল লাইফ দেওয়া হয়েছে, তো এই স্টিল লাইফটা একটা কাজ কর, এটা পেইন্টিংয়ে তো করলি, অনেকগুলো পেন্সিল শেডে হলো, প্যাস্টেলে হলো, এইটা চল মাটি দিয়ে করি। তা মাটি দিয়ে কীভাবে হবে? রিলিফে করি। মাটির শিট তৈরি হলো, তার ওপরে কাটিং করে একদম রিলিফ ফর্মে স্টিল লাইফটা হলো। মজার ব্যাপার, ছেলেটি ওই প্রথম ওর মাটি ঘাটা, তারপরে ওর মাটি ভালো লাগতে শুরু করলো, ও আরও মাটি জোগাড় করলো, আরও 2-1টা স্টিল লাইফ করলো, তারপরে ওর সাহসটা অত্যন্ত বেশি, তো ও করলো কি, হেড তৈরি করতে শুরু করলো। এবং আমরা দেখেছিলাম একটা সময় ও প্রতিদিন এক একজন টিচারের, এক একটা বন্ধুর ওর তার হেড করে নিয়ে আসতো, প্রতিদিন একটা করে হেড। সে কিন্তু জানে না কিভাবে হেড মেকিং করতে হয়, সে জানে না তার মাপঝোপ কীভাবে করতে হয়, তার আর্নেচার কী করতে হয়, ও কিচ্ছু জানে না, জাস্ট মাটি নিচ্ছে, বসাচ্ছে, একটা মুন্ডু করছে। আমরা বলতাম মুন্ডপাত, আজকে কার মুন্ডপাত হয়েছে। তো ওই একটা ক্লাসে একটু অন্যরকম চর্চা হয়েছিল, ও মাটি ঘাঁটতে শুরু করলো। আজকে সেই ছেলেটি খুব রিনাউন্ড ফেস, ইন্ডিয়ান আর্ট কলেজে বর্তমানে পড়ছে, স্কাল্পচার ডিপার্টমেন্টে খুব রিনাউন্ড ফেস। তাহলে ওই যে একটা ছোট্ট অল্টারনেটিভ ওয়েতে, একটা অল্টারনেটিভ মেথডে যেই কাজ হলো, সেই কাজটা কিন্তু আজকে ওর লাইফটাকে ঘুরিয়ে দিল। আরও একটি ছেলে, সে বর্তমানে একটি সংস্থায় কর্মরত, অ্যানিমেশন নিয়ে, গ্রাফিক্স ডিজাইনিংয়ে। সে একটি ক্লাস পেয়েছিল অ্যাপ্লাইড আর্টে। তো আমাদের যিনি অ্যাপ্লাইড আর্টের টিচার, তার রিয়েলিস্টিক পোস্টার কালারে কাজ অসম্ভব ভালো। তো ও পেইন্টিংয়ে ভর্তি হয়েছে। আমাদের কলেজের সিলেবাসটাও ঠিক একই রকমভাবে, প্রত্যেকটা সেমিস্টারে স্কাল্পচার থাকে, অ্যাপ্লাইড আর্টের ক্লাস থাকে, কমার্শিয়াল আর্টের কাজ থাকে, সব রকম কাজ দিয়ে একটা সেমিস্টার সাজানো হয়। আমাদের একাডেমিক ক্লাসগুলো ঠিক একই রকমভাবে হয়। তো সেখানে ওর ওই অ্যাপ্লাইড আর্টের ওই কাজ ওর এত ভালো লাগে, সেইখান থেকে আস্তে আস্তে ও কিন্তু পেইন্টিং থেকে পরবর্তীতে ওই দিকে সরল, এবং সেই গ্রাফিক্সে কনভার্ট হয়ে আজকে একটি ভালো সংস্থায় কর্মরত। তাহলে এই যে অল্টারনেটিভ প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা কোথায় জরুরি সেটা আশা করি বুঝতে পারছেন। একটি বাচ্চা যখন ড্রয়িং স্কুলে যায়, তখন ড্রয়িং স্কুলে কি হয়? ড্রয়িং স্কুলে হয় কি, তার মধ্যেকার শিল্পসত্তা, তার মধ্যেকার রুচিশীল একটা বিষয়কে আমরা উৎসারিত করি, আর তো কিছু না। আর্ট কেউ কাউকে শেখাতে পারে না। একেবারে ভুল কথা যে ছবি আঁকা শিখতে যাচ্ছে, না, ছবি আঁকতে আসছে। আমরা যারা এপারে বসে আছি, আমাদের কাজটা কি? ওদের করণ কৌশলগত কিছু দিক, কিছু ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া, এবং তাকে তার মতো করে করতে দেওয়া, এবং সে করতে দেওয়ার মধ্যে দিয়ে আসলে সে নিজেকে নিজে বাজিয়ে দেখে, সে নিজের দক্ষতাকে
নিজেই উপলব্ধি করার চেষ্টা করে। যে করে সবার কিন্তু আর্ট হয় না, সবাই কিন্তু এই ক্লাসগুলোতে টেকে না। তো যারা টিকে যায় তারা আস্তে আস্তে একটা দিকে এগোতে থাকে এবং সেটা নিয়েই সে একটা সময় ফিউচার করবে, এরকম প্ল্যানিং কিন্তু করে। এবার আমরা একটু ঘুরিয়ে ভাবি, আমরা যদি অল্টারনেটিভ রাস্তাটা দিতে পারি, হয়তো এমন হতে পারে যে বাচ্চাটা ড্রয়িং একেবারে করতে পারে না, যে হয়তো ক্লাসে যে সমস্ত কম্পোজিশন দেওয়া হচ্ছে বা সে সমস্ত সে একেবারে করতে পারছে না, কিন্তু দেখা গেল সে ক্যারিকেচার অসম্ভব ভালো করছে, দেখা গেল সে প্রিন্ট মেকিং অসম্ভব ভালো করছে, তাহলে সে ওখানে একটা দিক পাবে। এবার সে যদি ওই দিকটা সম্পর্কে আগে তার জানাই না থাকে, তাহলে সে তো অধরা থেকে গেল। তার কাছে ধারণা থাকলো ওই প্রতিদিন আমি ক্লাসে যাচ্ছি, ড্রয়িং দিচ্ছি, আমি পারছি না, তিরস্কার হচ্ছি, চলে আসছি, তিরস্কৃত হয়ে চলে আসছি। তার কাছে ড্রয়িংয়ের জগৎ কিন্তু ওইটুকুতে সীমাবদ্ধ থাকলো। আমাদেরকে বুঝতে হবে যে এই একটা ফিল্ড যার অসংখ্য শাখা প্রশাখা আছে। আজকে যারা ছোট তাদেরকে আমাকে প্রত্যেকটা দিকে, আমার সাধ্যমতো প্রত্যেকটা দিকে একটু একটু করে ঘুরিয়ে আনা, যে দেখো এইরকম একটা বিষয় হয়, দেখো ওইটাও কিন্তু একটা আর্টের বিষয়, দেখো এটাও এর একটা ফিউচার আছে। ফলে কি হবে, বাচ্চাটা একটা সময় নিজের পছন্দটা নিজেকে জানাতে পারবে যে ওটা করতে আমার বেশি ভালো লাগছে, আমি ওদিকে ঝুঁকি, এটা করতে আমার, এবং এর পাশাপাশি ওরা নিজেদেরকে এক্সপ্লোর করতে পারবে। একটা মজার ব্যাপার, একেবারে রিসেন্ট আমাদের গত সপ্তাহে প্যাভিলিয়ন মেকিংয়ের ক্লাস শেষ হলো। যারা আমাদের সঙ্গে যুক্ত তারা নিশ্চয়ই দেখেছেন কাজগুলো। আমি ওই কাজগুলো আমাদের পরিচিত মহলে অনেক জায়গাকে পাঠিয়েছিলাম। তো একজন তার মধ্যে আছেন আর্কিটেক্ট এবং ইন্টেরিয়র ডিজাইনার। তাকে যখন কাজগুলো পাঠালাম, সে আমাকে বললো, ভাই আমি না বুঝতে পারিনি প্রথমে যে ওটা মিনিয়েচার মডেল, আমি ভেবেছিলাম তোরা হয়তো কোনো ঘরকে সাজিয়েছিস। তো এটা অত্যুক্তি নয়, উনি সত্যি সত্যি মানে ব্যাপারটা ছবি তোলা বা সমস্তটা নিয়ে, এবং ওই বাচ্চাদের মানে বাচ্চা অর্থে তারা সবাই বড়, কিন্তু তাদের এই এফোর্টটা এমন একটা জায়গায় ওরা নিজেদের কাজটাকে নিয়ে যেতে পেরেছে যে একজন ইন্টেরিয়র ডিজাইনার তার কাজটা ভালো লেগেছে এই ভেবে যে সে ভেবেছে একটা ঘর সাজানো হয়েছে। মজার ব্যাপার, ওই সেগমেন্টের আগে কেউ কোনো দিনও প্যাভিলিয়ন মেকিং বা মিনিয়েচার প্যাভিলিয়ন মেকিং করেনি, ওই ফার্স্ট টাইম ওটা করলো। যে আমাদের একাডেমির কৃতিত্ব, আমার কৃতিত্ব না, কিচ্ছু নয়। আসলে ওরা নিজেদেরকে নিজেরা বাজিয়ে দেখলো যে ওরা এটাও করতে পারে। এইখানে মজা। আমরা অনেকে ধারণা করতে পারবো না যে একটা বাচ্চা কোন দিকে কোনভাবে কিভাবে ফ্লারিশ করে যাবে, শুধু তাকে সেই জায়গাটা দিতে হবে। কিন্তু দুঃখের বিষয়, খারাপ লাগছে আমি জানি, আজকাল আমার কথা অনেকের খারাপ লাগে, অনেকের গায়ে লাগে এবং অনেকে বিরূপ মন্তব্য করেন, কিন্তু এটা সত্যি কথা, যেটা সত্যি সেটা স্বীকার করতে হবে। আজকে প্রশিক্ষক হিসেবে আমি সবটা জানবো এটা হতে পারে না, কিন্তু অল্টারনেটিভ রাস্তা তো তৈরি করতে পারি। এমন তো হতেই পারে যে আমি হয়তো লিনোকার্ড জানি না, কিন্তু আমি আমার পরিচিত সার্কেলে কেউ না কেউ তো আছে যে এটা জানে, তাকে আমি একদিন এনে একটা ওয়ার্কশপ করাতে পারি। আমি স্কাল্পচারের লোক নই, আমি হয়তো মাটির কাজ একটু আধটু করতে পারি, কিন্তু আমি হয়তো প্লাস্টারের পিওপি মোল্ড খুব ভালো জানি না। তো আমি যদি পিওপি জানে এরকম কাউকে একজনকে নিয়ে এসে আমার বাচ্চাদেরকে একদিন একটু প্লাস্টারের স্বাদ দিতে পারি। এখানে বাচ্চা বলতে আমি কিন্তু 9, 10, 11, 12-এর কথা বলছি, তাদেরকে যদি একটু দিতে পারি, মানে আমাকে রাস্তাটা খুঁজতে হবে। এবং আপনারা অভিভাবক যারা, তারাও এটা জানবেন যে আর্ট প্র্যাকটিস মানে শুধু ক্যানভাস, শুধু তুলি, রং, খাতা, এটা নয়। শুধু 4টে প্রিন্টারেস্টের কপি আর্ট প্র্যাকটিস নয়, এর একটা বিশাল জগৎ আছে। এবং কপি করাটাই আর্ট, এই রকম একটা ধারণা যেটা বদ্ধমূল করার চেষ্টা হয়েছে যুগের পর যুগ ধরে, আজকে সেই জায়গাটা কিন্তু বদলেছে। আজকে বদলেছে বলে এর প্রচুর জনার খুলেছে। আজকে দেখুন, আজকে আপনারা যেভাবে বাচ্চাদেরকে ছবি আঁকতে দেখেন, যত রকম ক্রাফট, যত রকম কিছু, এবং ইন্টারনেটে যতটা অ্যাভেলেবেল, তার কারণ কি? তার মানে এই ধরনের প্র্যাকটিসটা হচ্ছে। হয়তো আমার আপনার বাড়ির পাশে হচ্ছে না, কিন্তু হচ্ছে। আমরা যদি এখন থেকে বাচ্চাদেরকে সেই জায়গাটা দেওয়ার চেষ্টা করি, কিভাবে দেব সেটা আমাদের ব্যাপার, কিভাবে সেই রাস্তা তৈরি করব আমাদের ব্যাপার, কিন্তু জানতে হবে যে বাচ্চাটা সেই সুযোগটা পেতে বাধ্য, আমরা তাকে সেই সুযোগটা দিতে বাধ্য। সব বাচ্চা সমানভাবে রিয়্যাক্ট করবে না, সব বাচ্চা হয়তো সমানভাবে কাজ করবে না, কিন্তু কোন পথে কে কোনভাবে কোনটা ভালো লেগে যাবে এবং সেটা নিয়ে সে একটা ফিউচার করে ফেলবে, এটা আমরা কিন্তু ডিসাইড করতে পারি না।
তাই খুব সচেতনভাবে কোনো রকম বিরূপ মন্তব্য ছাড়া খুব পরিষ্কারভাবে একটা জিনিস আমরা যদি বোঝার চেষ্টা করি যে একটা বাচ্চা ছবি আঁকা শিখছে, সে কী উদ্দেশ্য নিয়ে আসছে, বায়োলজির ছবি না জিওগ্রাফির ছবি আমার দেখার প্রয়োজন নেই। আমার উদ্দেশ্য থাকবে সে যখন ছবি আঁকতে আসছে তখন সে শিল্প শিক্ষা করে বাড়ি যাবে, তার আর্ট প্র্যাকটিসের বিভিন্ন দিক সম্পর্কে একটা ন্যূনতম ধারণা থাকবে, সে প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানবে, কোনটাকে ফোলিয়েজ বলে, কোনটাকে স্টিল লাইফ বলে, কোনটাকে লাইফ স্টাডি বলে, কোনটাকে টর্সো স্টাডি বলে, কোনটাকে হেড স্টাডি বলে, কোনটা পোর্ট্রেট, কোনটা ইমিটেশন, কোনটা ইন্টারপ্রিটেশন, তার সব কিছু জানবে। তার পাশাপাশি একটু পার্সপেক্টিভ জানবে, প্রপোর্শন জানবে। এগুলো কোনোটাই খুব রকেট সায়েন্স নয়। আমি যে ছবিটা দেখে বাচ্চাকে করাচ্ছি তার মধ্যেও প্রপোর্শন, তার মধ্যেও পার্সপেক্টিভ আছে, আমরা যদি সেইটাকে সেইভাবে বোঝাই। তার পাশাপাশি একটু অল্টারনেটিভ রাস্তাগুলোকে খোঁজার চেষ্টা করি, একটু মাটির কাজ, একটু প্রিন্ট মেকিং, একটু অ্যাপ্লাইড আর্টের কাজ, একটু মডেল মেকিং, এ সমস্ত দিকে আস্তে আস্তে যদি ওদেরকে ঢোকাতে পারি এবং মূল ধারার ছবি আঁকার যে চর্চা, অর্থাৎ অ্যাকাডেমিক প্র্যাকটিসের যে বেসিক গ্রামার, ড্রয়িং, স্কেচ, পার্সপেক্টিভ, ওয়াটার কালার, রিয়েলিস্টিক পেইন্টিং, সেটা পোস্টার কালার হোক, গোয়াশ হোক, ওয়াশ হোক, সব কিছু, এগুলোর পাশাপাশি অল্টারনেটিভ দিকগুলো সম্পর্কে অল্প 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 করে টাচ যদি করে যেতে পারি, এটা কিন্তু আখেরে ওদের শিল্প সংক্রান্ত ভবিষ্যতের জন্য অবশ্যম্ভাবীভাবে খুব ভালো দিক খুলবে। তাই এটা একটা লড়াইয়ের মতো। আমরা যারা এদিকে রয়েছি, অর্থাৎ শিল্প প্রশিক্ষকের ভূমিকা নিয়েছি, এবং আপনারা যারা অভিভাবকেরা, আমরা উভয়ে যদি সচেতন হই, তাহলে কিন্তু বাচ্চারা মনের খুশিতে কাজ করতে করতে ভবিষ্যতের জীবিকার রাস্তাটা তৈরি করে নিতে পারবে। নমস্কার।